আচ্ছা, আমরা আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস শুরু করব পিএইচপির। তো পিএইচপি সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? যে আমরা তো এতদিন জাভাস্ক্রিপ্ট শিখে আসছি, তো এখন আমাদের আবার কেন পিএইচপি শিখতে হবে? না স্যার। জি ভাইয়া একটু আছে। বলেন তো একটু শুনি। আহ, আসলে আগে আমরা শিখছি এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জেকুয়েরি। এগুলো জাভাস্ক্রিপ্ট যে স্যার কোয়েরি হুম। শিখছেন, হ্যাঁ? জেকুয়েরি দেখানো হয়নি স্যার। কি বলেন যে কোয়েরি দেখানো হয়নি? সবই তো যে কোয়েরি আমি দেখাইলাম। জেকুয়েরি ক্লাসগুলো করি নাই, আচ্ছা। এই জন্য। আসলে পিএইচপিটা ব্যাক এন্ডে কাজ করবে। আর আগে যেগুলো দেখানো হয়েছে এগুলো আপনার ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য করা হয়েছে। ব্যাক এন্ড বলতে কি বুঝতেছেন? ব্যাক এন্ডেও বলতে দেখা যাচ্ছে আমরা যে কাজগুলো যেমন দেখা যাচ্ছে আহ, আহ, উম, পেজ একটা রিলোড প্রোডাক্ট। হওয়ার পর স্যার যে কাজ হবে স্যার। আমরা স্যার যে ডিজাইন গুলো করি এগুলো হলো ফ্রন্ট এন্ড আর স্যার ব্যাক এন্ড হলো যে স্যার যেটা যেটা নিজের চোখে পিএইচপি তে দেখা করা যায় যায় না যেটা আমরা সেটার দেখতে জন্য পাই না। মেবি ব্যাকএন্ড। আচ্ছা, যে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। মোটামুটি কাছাকাছি আছেন। তো ব্যাকএন্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি? ব্যাকএন্ড জিনিসটা হচ্ছে ব্যাকএন্ডের থেকে এটা বেশি, মানে বললে ভালো হয় যে এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জি আর সার্ভার যেটা সাইড। স্যার জাভাস্ক্রিপ্ট, রেকর্ড করতেছেন? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আচ্ছা। হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট কি? এখানে ক্লায়েন্ট বলতে আপনার ব্যবসায়িক পার্টনার বা যার কাছ থেকে আপনি কাজ নিয়েছেন সেই ক্লায়েন্টটা। আমরা এখানে ক্লায়েন্ট বলতে বুঝি ব্রাউজারকে, ঠিক আছে? ব্রাউজার হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্ট সাইডে জাভাস্ক্রিপ্টটা রান হয় ব্রাউজারে, মানে কোড এক্সিকিউট হয় ব্রাউজারের ভিতরে, ঠিক আছে? অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্টের কোডগুলো সব দেখতে পারবেন। তো আপনার ডাটাবেজের ডাটাগুলি বাকি ইউজারদের পাসওয়ার্ড হাবিজাবি সব যদি আপনি দেখে যান, তাহলে তো আপনার ওয়েবসাইটের কোনো সিকিউরিটি থাকলো না, মানে কোনো ডাটার প্রাইভেসি থাকলো না, আপনি কোনো বিজনেস রান করতে পারবেন না। তো সেজন্য আমাদের দরকার হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই মানে যেই ল্যাঙ্গুয়েজটার কোড এক্সিকিউট হবে সার্ভারে, সে শুধু আপনাকে এইচটিএমএল ফাইল বা প্লেন টেক্সট রিটার্ন করবে, সে কোনো কোড আপনাকে দিবে না, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের কোড যেমন আমরা ব্রাউজার থেকে দেখতে পারি, বাট পিএইচপির কোড ব্রাউজার থেকে দেখা সম্ভব না, ঠিক আছে? কারণ পিএইচপির কোড ব্রাউজারে আসেই না, ও সার্ভারে এক্সিকিউট হয়, সার্ভার থেকে আপনাকে ডাটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? জি কোনো কোড আপনাকে দিবে না। তো আমরা একটু পিএইচপির হিস্ট্রিটা জানি। পিএইচপির ফুল ফর্ম কি বলতে পারেন? পিএইচপি ফুল ফর্ম প্রি আসসালামু আলাইকুম ভাই, আমি বলবো। বলেন। আগে বলে তো পার্সোনাল হোম পেজ, কিন্তু বর্তমান বলা হয় প্রি হাইপার টেক্সট প্রি প্রসেসর। হুম, জি আচ্ছা, হাইপার পার্সোনাল হোম পেজ কেন ছিল জানেন? না, জি না এটা তো আপনার যেরকম সার্ভার আছে দুই প্রকার, হচ্ছে রিমোট সার্ভার, লোকাল সার্ভার। না, এটা না। মানে আপনার না, এজন্য না। অনেক অনেকে এটা তো পার্সোনাল পিএসপি, হিসেবে ধরেন আপনার। না না না, ওইভাবে না। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে, পিএসপির ইনভেন্টর কে জানেন? পিএসপি কে বানাইছে? রাসমুস লর্ডরেফ, সরি, লার্ডেফ। উনি বানাইছে। তো উনি বানাইছে কেন? ওনার নিজের কিছু কাজের জন্য, অর্থাৎ ওনার নিজের একটা ওয়েবসাইট ছিল। তো ওইটাকে সে ম্যানেজ করার জন্য বা মেনটেন করার জন্য কিছু স্ক্রিপ্ট লিখছে। তো সেখান থেকে পিএসপির যাত্রা শুরু। এটা ছিল হচ্ছে 1994 সালের কথা, ঠিক আছে? তো এরপরে এটাকে আরও ইমপ্রুভ করে এটার নাম দেওয়া হয়েছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে? হাইপার টেক্সট বলতে আমরা কি বুঝি বলেন তো? উচ্চ পদস্থ কোনো লেখা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাইপার টেক্সট মানে হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল ফর্ম কি? হাইপার HTML টেক্সট হাইপার, মার্কআপ। হ্যাঁ। হাইপার হাইপার টেক্সট টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? ল্যাঙ্গুয়েজ। তো মূলত এটা এইচটিএমএল। তো এইচটিএমএল কেন? কারণ হচ্ছে পিএইচপির ডাটাগুলি রেন্ডার হয়ে আসে এইচটিএমএল ফরম্যাটে ম্যাক্সিমাম, ঠিক আছে? আমরা এইচটিএমএল এর ভিতরে কোডগুলোকে মানে ডাটাগুলোকে এক্সিকিউট করে দেই।
আচ্ছা, আর স্যার রেন্ডার অর্থ কি স্যার? রেন্ডার অর্থ স্যার আমি পাইতেছি না। রেন্ডার রেন্ডার অর্থ হচ্ছে রেন্ডার মানে হচ্ছে আপনি যেখানে কোড লিখতেছেন এই কোডটা ব্রাউজারে শো করতেছে না, কোডটা কি এক্স্যাক্টলি যেভাবে আপনি দেখতেছেন ওইভাবে শো করে? না স্যার। কিছু চেঞ্জ হয়, আর পিএসপির ক্ষেত্রে তো ফুলই চেঞ্জ, মানে পিএসপির কোনো কোডই আমরা দেখবো না, শুধু ডাটা দেখবো। তো এটাকে বলে হচ্ছে রেন্ডার, ঠিক আছে, রান করানো বলতে পারেন সহজে। আচ্ছা, নয়েজ আসতেছে কার ওখান থেকে একটু, যার এখান থেকে নয়েজ আসতেছে একটু মিকটা বন্ধ করেন। আচ্ছা স্যার নয়েজটা আমার এখান থেকে হচ্ছে স্যার, আমি বিয়া বাড়িতে স্যার, আমি মোবাইল আচ্ছা, দেখতেছি তাহলে স্যার। আপনি যখন কথা বলেন তখন অন করেন আর বাকি সময় একটু অফ রাখেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রি প্রসেসর, পিআরও। তো প্রি প্রসেসর কেন? প্রসেস তো বুঝতেছি যে আমরা একটা ডাটাকে প্রসেস করা, অর্থাৎ মনে করেন আপনি একটা যোগ করলেন বিয়োগ করলেন, ঠিক আছে, এরকম ডাটাকে বিভিন্নভাবে আমরা এই যে মনে করেন এটা আমরা কি করলাম, এটা ইকুয়াল টু 10 হইলো, তো এই 5 এই দুইটা ডাটাকে আমি প্রসেস করে পাইলাম 10। তো এটা বুঝলাম প্রসেসর, বাট প্রি কেন? প্রি এর কারণ হচ্ছে এটা সার্ভারে রান হচ্ছে, মানে সার্ভারে আপনার কোডটা রান করে এক্সিকিউট করে আমাকে শুধু এই 10 এখানে রিটার্ন করবে। তার মানে হচ্ছে আপনি দেখার আগে, মানে আপনি রেজাল্টটা দেখার আগে তার কোড এক্সিকিউশন শেষ হয়ে যায়, ঠিক আছে। তো আপনি দেখার আগে যেহেতু হয় এই জন্য সে বলছে হচ্ছে প্রি প্রসেসর, ঠিক আছে, আপনার থেকে সে অ্যাডভান্স কাজ করে, ঠিক আছে। যে সার্ভারে মনে করেন আপনি যেই সার্ভারে রাখছেন ফাইলটা সেটা রয়েছে সিঙ্গাপুরে, আপনার ডাটা সিঙ্গাপুরে বসে প্রসেস হইলো, প্রসেস হয়ে আপনার এখানে আসছে, ঠিক আছে, যার জন্য এটাকে প্রি প্রসেসর বলা হয়, ঠিক আছে। যে আপনি ডাটা প্রসেস হওয়ার পরে দেখতে পারবেন, আর সে প্রসেস করবে আগে। আচ্ছা, এই হচ্ছে পিএসপি। তো পিএসপির ভার্সন আছে অনেকগুলি, ঠিক আছে। তো মোস্ট কমনলি ছিল 5.6 একটা ভার্সন ছিল। 5.6টা এখন টোটালি ইউজলেস হয়ে গেছে, এটা এখন আর কেউ ইউজ করে না। 5.6 এর পরে আসছে 7.0, ঠিক আছে। 6 ছিল না পিএসপি তো এইভাবে, 7.0 আসছে, ঠিক আছে। 7.0 স্যার, ভাই শোনা স্যার, যায়নি। হ্যালো স্যার। শ্যাম ভাই, জি ভাই। আচ্ছা আর মনে কেমন? হয় আবার চলে আসছে, সমস্যা নাই। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তো পিএসপির ভার্সন নিয়ে কথা বলতেছিলাম আমি। এটা হচ্ছে পিএসপির একদম আর্লি, বেশ কিছু বছর আগে একটা ভার্সন ছিল, এটা হচ্ছে 5.6। তো 5.6 থেকে পিএসপি অনেকগুলো ইমপ্রুভমেন্ট নিয়ে বা অনেক আপডেট নিয়ে আসছে হচ্ছে 7, বিশেষ করে ডাটাবেজের কিছু ফাংশন, তারপরে স্ট্রাকচারগত কিছু চেঞ্জ নিয়ে আসছে। হ্যালো, জি ভাই শোনা যায়নি। শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তো 8 আসার পরে 8, এখন 8.1 চলতেছে, 1 না যেন 2 চলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে পিএসপির আপাতত ভার্সন। তো আমরা শিখবো মেইনলি পিএসপি 8, ঠিক আছে, 8 এর পরেরগুলি। তো 8 এ নতুন নতুন কিছু ফিচার আছে, সেগুলি আমরা দেখব। আচ্ছা, এগুলো হচ্ছে ভার্সন। তো এরপর আসি পিএসপি কেন ইউজ করব আমরা, পারপাস কি, বা কি কি করতে পারে, ঠিক আছে। তাকে দেখেন পিএসপি কি করতে পারতেছে। পিএসপি একটা ডায়নামিক পেজ জেনারেট করতে পারে। তারপরে পিএসপি থেকে আপনি সার্ভারের যে কোনো ফাইল
ক্রিয়েট করতে পারবেন, রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ডাটাবেজেরও সেম কাজ করতে পারবো, ডাটাবেজের ডাটা ইনসার্ট করতে পারবো, ডাটা রিড করতে পারবো, ডাটা ডিলিট করতে পারবো, ঠিক আছে। তারপরে পিএসপি বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারে, বিভিন্ন ফাংশনাল প্রোগ্রাম সলভ করতে পারে, সে কুকি সেট করতে পারে। স্যার, এখনো শুনতে পাই না আবার। স্যার, আপনি ক্লাস করাইতে গেলে আমরা আপনার কথা শুনতে পাই না। তবে তো পারি না, তো নেটওয়ার্কের সমস্যা আছে আমাদের আর কি। হুম। মুস্তাফিজুর ভাই, মাইক্রোফোন এখানে কাজ করতেছে। আচ্ছা, এখন কি কথা শোনা যায়? বারবার আমার মিকটা অফ হয়ে যাচ্ছে, বুঝলাম না কেন। এটা একটু বুঝতে পারতেছি না, মিক বারবার অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। না, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো পিএসপি কেন ইউজ করবো এটা বলতেছিলাম। আমরা পিএসপি থেকে হচ্ছে আমরা অনেক কাজ করতে পারি, ঠিক আছে। পিএসপি হচ্ছে ডাইনামিক সাইটের জন্য পিএসপি তৈরি করব আমরা, মানে সরি, ডাইনামিক সাইট তৈরি করার জন্য পিএসপি ইউজ করব। তারপর হচ্ছে পিএসপি যে কোনো ডাইনামিক কন্টেন্ট রেডি করতে পারে আপনার জন্য। সে সার্ভারের ফাইল রিড করতে পারে, রাইট করতে পারে, ক্রিয়েট করতে পারে, ডাটা কালেক্ট করতে পারে, ডাটাবেজের যা সব অপারেশনগুলি করতে পারে, মানে ডাটাবেজের যে ক্রিয়েট, আপডেট, ডিলেট, তারপরে ডাটাবেজের রিলেশন, এগুলি সে হ্যান্ডেল করতে পারে। কুকি নিয়ে কাজ করতে পারে, সেশন নিয়ে কাজ করতে পারে, ইউজার অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। আর সর্বোপরি এটা হচ্ছে একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স বুঝেন আপনারা? ওপেন সোর্স মানে হচ্ছে এটা যে কেউ, আপনি চাইলেও পিএসপি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারেন, ঠিক আছে। মানে ওরা যেভাবে করছে আপনি ওখানে কন্ট্রিবিউট করতে পারেন, আর ইউজ করতে পারবেন, এটা ফ্রি আপনি, ঠিক আছে, আউট অফ কস্ট। আর এটা যে কোনো ধরনের সার্ভারেই রান করে, অর্থাৎ উইন্ডোজেও আপনি চালাতে পারবেন, ম্যাকে চালাতে পারবেন, লিনাক্সে চালাতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এটা মানে অলমোস্ট সব অপারেটিং সিস্টেমেই আপনি পিএসপি চালাতে পারবেন, ঠিক আছে। খুব ইউজার ফ্রেন্ডলি, আর পিএসপি লার্নিংটা খুব ইজি, ঠিক আছে। পিএসপি ল্যাঙ্গুয়েজটা সহজ ল্যাঙ্গুয়েজ একটা, ঠিক আছে। এই হচ্ছে পিএসপির মূলত ফিচার বা কেন ব্যবহার করবো এইগুলি। আর এখানে যদি আরও ডিটেলস আপনার জানার ইচ্ছা হয়, W3 স্কুলসে পাবেন। এখানে আমি একটু দেখাই দিই আপনাদের, মানে থিওরি না, বুঝছেন, আমি ডেভেলপার মানুষ, থিওরি কম বুঝি। এখানে আরো অনেক কিছু পাবেন আপনারা, দেখি কি কি আছে একটু। আচ্ছা দেখেন, হোয়াট ইউ শুড অলরেডি নো, মানে পিএসপি শুরু করতে হলে আপনাকে কি কি জানতে হবে আগে। HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতে হবে, তো আপনারা অলরেডি এগুলো জানেন। তাহলে পিএসপি কি জিনিস? পিএসপি হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, আর এবং এটা খুব ওয়াইডলি ইউজ হয়, মানে অনেক বেশি ইউজ হয়, এবং এটা ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর এটার স্ক্রিপ্টে হচ্ছে সার্ভারে এক্সিকিউট হয়, আর পিএসপিটা হচ্ছে ফ্রি, আপনি যে কেউ এটা ইউজ করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে পিএসপি ফাইল। আমরা এতদিন দেখে আসছি HTML করছি আমরা, তাই না? index.html লিখছি, বাট এখন থেকে আমরা লিখবো index.php, এই যে index.php, ঠিক আছে। HTML-টা আর থাকবে না। তো তাইলে কি HTML কোডের ভিতরে আমরা লিখতে পারবো না? লিখতে পারবো। একটা পিএসপি ফাইলের ভিতরে আপনি HTML লিখতে পারবেন, CSS লিখতে পারবেন, জাভাস্ক্রিপ্টও লিখতে পারবেন, ঠিক আছে, পিএসপি ফাইলের ভিতরে।
আর এগুলো বলছি আমি অলরেডি কি কি করতে পারে, ডাটা এনক্রিপ্ট করতে পারে, ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারে, ডাটাবেজের ডাটা মডিফাই করতে পারে, ডিলিট করতে পারে, অ্যাড করতে পারে, ঠিক আছে, এগুলো সব বলছি। তারপরে হচ্ছে পিএসপি কেন ইউজ করবেন, এটা বিভিন্ন প্ল্যাটফর্মে, যে যেমন বললাম উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, মানে যতগুলো অপারেটিং সিস্টেম আছে অলমোস্ট সবগুলিতেই এটা রান করে, ঠিক আছে। আর বর্তমানে যেসব সার্ভার আছে, যেমন অ্যাপাচি আছে, তারপরে এনজিনিক্স আছে, আইআইএস আছে, এই সার্ভারগুলিতে এটা রান করে, ঠিক আছে। আর এটা হচ্ছে পিএসপি দিয়ে আপনি অনেকগুলি ডাটাবেজের কাজ করতে পারবেন। অনেকগুলি ডাটাবেজ কেমন, যেমন আমরা জানি মাইস্কুয়েল ডাটাবেজ আছে, মারিয়া ডিবি আছে, মঙ্গো ডিবি আছে, ওরাকল আছে, এগুলো সব মানে যে কোনোটা আপনি চাইলে ইউজ করতে পারবেন পিএসপি দিয়ে, ঠিক আছে। আর এখানে যে বলছিলাম, জি হ্যাঁ পার্থক্য তো আছে, মঙ্গোডিবির সাথে অনেক পার্থক্য। মঙ্গোডিবিটা হয় হচ্ছে নো এসকিউএল। হ্যাঁ, আপনার এক্সেল ফাইল, যেটা আপনার এক্সেলের ভিতরে যে আমরা ডাটা রাখি, ওটাও কিন্তু একটা ডাটাবেস, ঠিক আছে। তো ডাটাবেস হইলেই সেম হবে এমন কোনো কথা নেই, প্যাটার্ন আলাদা। একটা হচ্ছে এসকিউএল ডাটাবেস আর একটা হচ্ছে নো এসকিউএল ডাটাবেস। তো মঙ্গোডিবিটা হচ্ছে নো এসকিউএল ডাটাবেস। এগুলো আমরা জানবো আস্তে আস্তে, এখন এই টার্মগুলো মনে করেন আপনাদের মাথার উপর থেকে যাবে। আচ্ছা, আর তখন যেটা বললাম ভার্সনের সময়, যে পিএসপি 7 এ কি আসছে দেখেন, মাচ ফাস্টার দ্যান প্রিভিয়াস পপুলার স্টেবল রিলিজ 5.6, যেটা বললাম এটা খুব পপুলার একটা ভার্সন ছিল, এখান থেকে 7 আসছে। তো 7 আসার সুবিধা কি হয়েছে, এটা ফাস্ট হয়েছে, তারপরে হচ্ছে এরর হ্যান্ডলিংটা ইজি হয়েছে, তারপরে হচ্ছে সাপোর্টস স্টিকারস টাইপ ডিক্লারেশন, এইগুলি এখন বুঝবেন না, স্টিকার টাইপ ডিক্লারেশন, ফাংশন আর্গুমেন্ট, এখানে অল্প কয়েকটা দেয়া আছে, আরও অনেক কিছু আছে যেগুলা পিএসপি 7 এ অ্যাড হয়েছে, আবার এইটাও আবার নতুন কিছু অ্যাড হয়েছে, তো আমরা সবই দেখব। এরপরে হচ্ছে পিএসপি কি আমরা HTML এর মতো বা জাভাস্ক্রিপ্টের মতো রান করতে পারবো? পিএসপি কিন্তু ফাইল ধরে রান করতে পারবেন না, মানে আমরা এই পিএসপি আগে কি করতাম, HTML ফাইলটা জাস্ট এভাবে ধরে ওপেন করে দিতাম, দেখেন এটা কিন্তু রান করে না, ডাউনলোড হয়ে গেছে, ব্রাউজারে এটা রান করবে না। তাহলে কোথায় রান করবে? আগে বুঝছি যে পিএসপি রান করতে হলে আপনার একটা সার্ভার লাগবে। এখন আমরা তো টাকা দিয়ে সবাই এখন সার্ভার কিনবো না, তাহলে কি করা যাবে, আমাদের পিসিতে একটা সার্ভার ইনস্টল করতে হবে। তো আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেসের ক্লাস করছেন, আমি আশা করি সবার পিসিতে জ্যাম্প দেয়া আছে, তাই না? এই জ্যাম্পটা হচ্ছে আপনার পিসিতে একটা সার্ভার ক্রিয়েট করছে, ঠিক আছে। তো আপনি যদি জ্যাম্পের htdocs ফোল্ডারের বাইরে আপনি কোনো পিএসপি ফাইল রাখেন, ওই পিএসপি ফাইলের কোড এক্সিকিউট হবে না, ঠিক আছে। আপনি জ্যাম্পের htdocs এর ভিতরেই ফাইলটা রাখতে হবে। আচ্ছা, তো ইনস্টল যেহেতু আসছে, এটা নিয়ে আর কথা না বলি, এরপরে আসছে হচ্ছে আমরা সিনট্যাক্স। এবার একটু কোডের দিকে যাওয়া যাক। তো দেখেন, আপনাদের বলছিলাম যে জ্যাম্পের htdocs এ রাখতে হবে, তো আমার এখানে দেখতেছেন আমি রাখছি হচ্ছে HTML এর ভিতরে। আপনাদের জ্যাম্পের যেটা htdocs ফোল্ডার, আমার এখানে হচ্ছে সেটা HTML নামে ফোল্ডার, ঠিক আছে। এইটুকুই ডিফারেন্স, এইটুকু মনে রাখবেন যাতে মানে কনফিউজড হয়ে যান না। আচ্ছা, তো লোকাল হোস্ট বলা মানেই হচ্ছে আমার এই HTML পর্যন্ত আসা। তো আমি এই ফাইলটা যদি ওপেন করতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, দেখেন আইটি ফিউচার, আইটি আন্ডারস্কোর ফিউচার স্ল্যাশ, স্ল্যাশের পরে কি আছে দেখেন পিএইচপি, ওকে পিএইচপি স্ল্যাশ, তারপরে কি আছে ক্লাস আন্ডারস্কোর 1, ক্লাস আন্ডারস্কোর 1 স্ল্যাশ ফাইলের নেম অর্থাৎ index.php। তো আমাদের এখানে তো কিছু নাই, তো আমি একটা HTML কোড লিখি জাস্ট, h কই গেল, দেখি যে এই ফাইলটাই রান হয়েছে কিনা।
এই যে দেখেন এই ফাইলটা রান হয়েছে, ঠিক আছে। তো আপনারা যখন htdocs এর ভিতরে থাকবেন, htdocs থেকে যেই ফোল্ডারগুলোর ভিতরে আপনি থাকবেন, htdocs মানে হচ্ছে লোকাল হোস্ট, দেন স্ল্যাশ দিয়ে আপনার ডিরেক্টরিগুলো আপনি বলে দিবেন। এভাবে আমরা পিএইচপি ফাইল রান করাবো। তো পিএইচপি ফাইলে কি থাকবে, ডট পিএইচপি এক্সটেনশন, এটা যেন মনে থাকে। HTML লিখলে কিন্তু ওর ভিতরে পিএইচপি আর রান করবে না। আচ্ছা, তো এখন আমি একটা কথা বললাম তখন যে পিএইচপি ফাইলের ভিতরে আমরা HTML লিখতে পারি, CSS লিখতে পারি, জাভাস্ক্রিপ্টও লিখতে পারি, আর পিএইচপি তো লিখতে পারবোই। তো এখন এই ফাইল কেমনে বুঝবে যে আমি পিএইচপি লিখতেছি নাকি HTML লিখতেছি, না CSS লিখতেছি, না জাভাস্ক্রিপ্ট লিখতেছি? এটা কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। HTML লেখার জন্য কোনো কিছু ইউজ করতে হয় না, আপনি ডিরেক্টলি এখানে HTML লিখে ফেলতে পারবেন। আমি যেমন একটু আগে লিখছিলাম, তো আমি আবার একটু লিখি। আমি বললাম দিস ইজ আওয়ার ফার্স্ট পিএইচপি ক্লাস। দেখেন এটা হচ্ছে কি HTML। তো HTMLটা ডিরেক্টলি সে রেন্ডার করতে পারতেছে, সমস্যা নেই। তো এখন এখানে যদি আমি CSS লিখতে চাই তাহলে কি করতে হয়? এটা স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হয়, তাই না? STYLE স্টাইল। তো এর ভিতরে যদি আমি H1 বলি, কালার বলে দিলাম রেড, এই দেখেন এটা রেড হয়ে গেছে। তো আমি এখানে CSSটাও লিখতে পারতেছি। জি লাগবে লাগবে, আমরা এভাবে করব না, বাট সে রিড করতে পারে সেটা আমি দেখাইলাম। আচ্ছা, এরপরে যদি আপনার ইচ্ছা হয় যে আমি এর ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, তাহলে আপনি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে তার ভিতরে লিখবেন। তো এইগুলি আমরা জানি, কারণ হচ্ছে আমরা HTML এর ভিতরে এটা করে আসছি, মানে HTML ফাইলের ভিতরে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখছি, স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল লিখছি যখন প্রয়োজন পড়ছে। আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে আলাদা ফাইল নিয়ে করা। তো আমরা বরাবর সেটা করে আসছি এবং এখনো সেটাই করব, বাট ইউ ক্যান রাইট দিস, ঠিক আছে? আপনি এই ফাইলের ভিতরে এটা লিখতে পারবেন। তো এইগুলো আমরা জানি, এগুলো আমাদের জানার কথা। তো এখন পিএইচপি কিভাবে লিখবো? পিএইচপির জন্য একটা ট্যাগ আছে, পিএইচপির ওপেনিং ট্যাগ হচ্ছে এটা, গ্রেটার দেন পিএইচপি, ঠিক আছে? কোশ্চেন মার্ক পিএইচপি, এবং এটা শেষ হয়, এই ট্যাগটা শেষ হয় হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এবং গ্রেটার দেন থেকে। এটা তার সিনট্যাক্স। এর ভিতরে আপনি পিএইচপি কোড লিখতে পারবেন, এর বাইরে পিএইচপি কোড লিখলে সেটা কিন্তু পিএইচপি কোড থাকবে না, সেটা HTML হয়ে যাবে। যেমন আমি এখানে যদি দেখি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে? এটা এখানে বললাম নেম ইকুয়াল টু 9, দেখেন এটা এইভাবেই প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখেন নেম ইকুয়াল টু 9, কারণ এটা HTML। আর এটা যখন আমি পিএইচপি ট্যাগের ভিতরে লিখবো, এটা কিন্তু আর রেন্ডার হবে না, এটার কোনো অস্তিত্ব আপনি এখানে খুঁজে পাবেন না, এখানেও নাই, এখানেও নাই, সোর্স কোডেও নাই, ইভেন আপনি এখানে ইন্সপেক্ট করেও এই ডাটা পাবেন না, ঠিক আছে? এই যে দেখেন বডির ভিতরে শুধু H1 আছে, আর কিছু নেই, ঠিক আছে? তো পিএইচপির কোড আমরা এরকম দেখতে পারবো না। তো পিএইচপির কোড লিখতে হলে কি করতে হবে? লেস দ্যান প্রশ্নবোধক চিহ্ন পিএইচপি, আর শেষ করতে হবে প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দ্যান দিয়ে, মনে থাকবে? ওকে, এই হচ্ছে পিএইচপির সিনট্যাক্সটা, মানে এটা ওপেনিং ট্যাগ যেটা। তো এরপরে আসে হচ্ছে আমাদের ভেরিয়েবল, কমেন্টস। আচ্ছা, কমেন্ট আপনারা পারেন, জাভাস্ক্রিপ্টে আমরা কমেন্ট করতাম কেমনে? ডাবল স্ল্যাশ, পিএইচপি সেম। না, এটা সিঙ্গেল ইকুয়াল, ভেরিয়েবলের সামনে ডাবল ইকুয়াল হয়। আচ্ছা, এই যে দিলাম, এটা কমেন্ট হয়ে গেছে।
আচ্ছা, এটা সিঙ্গেল লাইন কমেন্ট। আর জাভাস্ক্রিপ্টে আমরা মাল্টিপল কমেন্ট কিভাবে দেখছি? এই তো পিএইচপিতেও সেম, এটা দিয়ে মাল্টি লাইন আমরা কমেন্ট করতে পারবো। আচ্ছা, এইগুলো জাভাস্ক্রিপ্টে ছিল, আমরা দেখে আসছি, বাট পিএইচপিতে আর একটা আছে, সেটা হচ্ছে হ্যাশ। ঠিক আছে, এই হ্যাশটাও হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, তো আপনারা পপুলার যেহেতু ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজেই ডাবল স্ল্যাশ ইউজ করে, আপনারা ডাবল স্ল্যাশটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপর আসি হচ্ছে ভেরিয়েবল। আমি একটু কম্পেয়ার করে দেখাবো সবগুলাই। আমরা স্ক্রিপ্ট ট্যাগ নেই একটা, কিভাবে করতেন, লেট নেম ইকুয়াল টু কি করতাম, এরকম লিখতাম, তাই না? এটা তো ছিল জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নাকি? সেম জিনিসটা যদি আমি পিএইচপি তে লিখতে চাই, আমাকে লিখতে হবে ডলার সাইন নেম ইকুয়াল টু, এবং পিএইচপি তে সেমিকোলনটা ম্যান্ডেটরি। জাভাস্ক্রিপ্টে সেমিকোলন ম্যান্ডেটরি না, আপনি দিলে কাজ করবে, না দিলেও কাজ করবে। ঠিক আছে, যার জন্য আমি জাভাস্ক্রিপ্টে সেমিকোলন ইউজ করি না, শুধু শুধু একটা এক্সট্রা ইস্যুর জন্য। বাট পিএইচপি তে সেমিকোলন ম্যান্ডেটরি, দিতেই হবে আপনার লাইনের শেষে, না দিলে এরর চলে আসবে। এখন বলেন তো ভেরিয়েবল জিনিসটা কি আসলে, মনে আছে কিনা সবার, একটু দেখি একজন বলেন তো। সিএম ভাই বলেন। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, সিম্পলি বলেন। এই একটু আগে যেটা পাত্র বলতেছিলেন, হ্যাঁ ওটা বলেন। রাইট, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার বা পাত্র বলতে পারেন, যার ভিতরে আমরা ডাটা স্টোর করি, ডাটা রেখে দিই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নেম নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এবং ভেরিয়েবলের ভিতরে আমি আমার নামটা স্টোর করে রাখলাম। ঠিক আছে, এই সমান সমানটা কি অপারেটর? এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এই ভ্যালুটা আমি এই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিছি। ঠিক আছে, আচ্ছা এখন বলেন ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম কি কি ছিল জাভাস্ক্রিপ্টে? না 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 না, এগুলি, হ্যাঁ এটা ঠিক আছে। হুম, ওকে, না একটু পার্শিয়াল হয়েছে, পুরোপুরি হয় নাই। আচ্ছা, নাম্বার এক শর্ত, ডলার সাইন দিয়ে শুরু হবে, স্টার্টস উইথ ডলার সাইন, যেটা জাভাস্ক্রিপ্টে ছিল লেট অথবা ভার দিয়ে শুরু করতাম আমরা। ঠিক আছে, নাম্বার টু, এ টু জেড, এ টু জেড 0 to 9, 0 কই গেল, এবং আন্ডারস্কোর। এই কয়টার বাইরে অন্য কোনো ক্যারেক্টার ভেরিয়েবলের ভিতরে অ্যালাউ না। ঠিক আছে, অর্থাৎ ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এবং আন্ডারস্কোর, এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার ভেরিয়েবলের ভিতরে অ্যালাউ না। আচ্ছা, তো এখানে দেখেন নাম্বার বলছি, বাট নাম্বার দিয়ে ভেরিয়েবল শুরু হতে পারবে না। ঠিক আছে, তো 3 নাম্বার রুল হচ্ছে আফটার ডলার সাইন মাস্ট বি এ টু জেড অথবা এ টু জেড অথবা আন্ডারস্কোর। অর্থাৎ আমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো অথবা অ্যালফাবেট দিয়ে শুরু করতে পারবো, বাট নাম্বার দিয়ে আমি শুরু করতে পারবো না। যেমন আমি এখানে 1 দিতে পারবো না, এই যে দেখেন সাথে সাথে ইরর দিছে। বাট এই 1টা যদি আমি এন এর পরে দেই সমস্যা নেই, আমি যদি লাস্টে দেই তাও সমস্যা নেই, বাট নাম্বার দিয়ে ভেরিয়েবল শুরু হতে পারবে না। তবে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে, যেমন এই যে আমি এটা আন্ডারস্কোর দিয়ে এভাবে করতে পারি। ঠিক
আছে, এবং পিএইচপির কিছু ভেরিয়েবল আছে, ম্যাজিক ভেরিয়েবল বলেন বা সুপার ভেরিয়েবল বলেন, সেগুলি আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। আচ্ছা, 4 নাম্বার রুল। 4 নাম্বারটা কি বলেন তো? ভেরিয়েবলের ভিতরে কোনো স্পেস হবে না। তো এইটা কিন্তু এখানে চলে আসে, কারণ এর ভিতরে কিন্তু স্পেস নাই। ঠিক আছে, তো আমার যদি লাগে যে দুইটা ওয়ার্ডকে আমি একত্রিত করব, যেমন আমার দরকার হচ্ছে ফার্স্ট নেম, এটা দরকার ভেরিয়েবল নাম হিসেবে, তখন আমি কি করব? তখন আমার কাছে দুইটা ওয়ে আছে। আমি এভাবে করতে পারি, আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, আদারওয়াইজ আমি করতে পারি কি এনটা বড় হাত করে দিতে পারি। ঠিক আছে, তো এখন বলেন জাভাস্ক্রিপ্টের সাথে ডিফারেন্সটা কোথায়? শুধু লেট আর ডলার সাইন, বাদ বাকি সব সেম। ঠিক আছে, তো এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। তো এইখানে সরি ডিক্লারেশন বলি, ভেরিয়েবল ডিক্লারেশন প্লাস অ্যাসাইনমেন্ট। আর শুধু ভেরিয়েবল ডিক্লারেশনও করা যায় পিএইচপিতে, যে আমি এখানে শুধু একটা ভেরিয়েবল এখন নিয়ে রাখলাম, এটার ভ্যালু দিব না, এভাবেও এটা করা যায়। ঠিক আছে, অথবা আপনি ইকুয়াল টু নাল দিয়ে দিতে পারেন, অথবা এমটিআর এ রাখতে পারেন। ঠিক আছে, এটা করতে পারবেন আপনারা। ঠিক আছে, আর অ্যাসাইনমেন্ট করে দিতে পারবেন সাথে সাথে। যেমন ফার্স্ট নেম হচ্ছে, আচ্ছা এখন একটা জিনিস আছে, কেস সেনসিটিভ বুঝেন? কি জিনিস বলেন তো কেস সেনসিটিভ? আচ্ছা, হ্যাঁ অনেকটা আপনার কনসেপ্ট ঠিক আছে। অথবা হচ্ছে আমি দুইটা ভেরিয়েবল নিই, দেখেন এখানে একটা নিলাম নেম, ইকুয়াল টু লিখলাম হচ্ছে নেম, আর আচ্ছা দেখেন এটা একটা নেম, এটা একটা নেম, বাট এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল। আমি একটু প্রিন্ট করি। আচ্ছা, এখানে প্রিন্ট করতে হয় ইকো দিয়ে। ঠিক আছে, ইকোর ভিতরে আমি জাস্ট নেম বলে দেই, দেখেন নেম। এখন কি প্রিন্ট হবে? নাইম প্রিন্ট হবে। দেখেন এই যে নাইম চলে আসছে। আর যদি আমি এনটা বড় হাত করে দেই তখন আশপাক আসবে। এই যে দেখেন আশপাক চলে আসছে, এটা বড় হাত করে দেই। ঠিক আছে, বাট এখন একটা মজার জিনিস দেখেন, আমি ইকো ছোট হাত লিখছি না, এটা বড় হাত করে দেই, দেখেন কাজ করতেছে। আমি এটাকে মনে করেন চাইলে আমি ওটা বড় হাত করে দিই, মানে আমার ইচ্ছে হলো আমি ডিজাইন করলাম, ই বড় হাত রাখলাম, সিএস ছোট হাত লিখলাম, আর ও বড় হাত লিখলাম, তাও তো কাজ করতেছে। এটা আবার একটু কেমন হয়ে গেল না, যে আমি যেগুলি এখানে আলাদা আলাদা করলাম এটা কাজ করতেছে, মানে এটা আলাদা হয়ে গেছে। এই যে দেখেন আমি মনে করেন এই ছোট হাতের এটা নাই, এটা আমি কমেন্ট আউট করে দিলাম, এটা তার মানে কি ভেরিয়েবলটা নাই, এখন বড় হাতের এন দিয়ে নেম যেটা সেটা আছে, বাট এখন ইরট দিবে আমাকে। আচ্ছা, আমার ইরটটা বন্ধ আছে, আমি ইরটটা অন করে নিব না। মেনলি এখানে একটা ইরট দেওয়ার কথা যে এই ভেরিয়েবলটা নাই। ঠিক আছে, তো এটা কেন কাজ করতেছে তাহলে? এইখানে আসে দুইটা জিনিস, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড অথবা প্রি ডিফাইন্ড। দেখেন ইউজার ডিফাইন্ড মানে কি? ইউজার ডিফাইন্ড হচ্ছে যে জিনিসগুলো পিএইচপিতে নাই, বিল্ট ইন নাই, বাট আমি করতেছি। যেমন এখানে কি নেমটা আমি তৈরি করছি, এই নেমটাও আমি তৈরি করছি, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড।
ঠিক আছে? বাট এই ইকোটা কি? ইকোটা কি আমার কোনো কোড? ইকোটা কিন্তু আমার কোড না, ইকোটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কোড বা এটা প্রি ডিফাইন্ড পিএইচপির একটা কিওয়ার্ড এটা, ঠিক আছে? ইকো। তো ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড যেগুলি সেগুলি কেস সেন্সিটিভ না, আর যেগুলি ইউজার ডিফাইন্ড অর্থাৎ আপনি ডিক্লেয়ার করবেন বা আপনি কোড লিখবেন যেটা কাস্টম কোড, সেটা কেস সেন্সিটিভ। এটা কিন্তু একটু কনফিউজিং, হ্যাঁ? আপনি যেই কোড লিখবেন অর্থাৎ আপনি যেই ভেরিয়েবলগুলি লিখবেন, আপনি যেই ফাংশন লিখবেন, সেগুলি সব কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাত বড় হাত যদি উল্টাপাল্টা হয়ে যায় কাজ করবে না। বাট পিএইচপির যেগুলো ফিচার কিওয়ার্ড আছে অথবা পিএইচপির যেগুলি বাই ডিফল্ট ফাংশন আছে সেইগুলি কেস সেন্সিটিভ না, সেগুলি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। যেমন আমি ইকোটা ছোট হাত লিখছি, কাজ করছে, বড় হাত দিয়ে লিখছি, তাও কাজ করছে, আমি যদি এভাবে লিখি তাও কাজ করবে, ঠিক আছে? বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ছোট হাত লেখা, কাজ করবে। বাট প্র্যাকটিস করবেন ছোট হাত লেখার। হ্যাঁ, আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছি আমরা? ওকে, তো ভেরিয়েবল ডিক্লারেশনের শর্তগুলি সব সেম, শুধু একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে লেটের জায়গায় আমরা ডলার সেন্টে দিব, আর এখানে কোনো স্পেস হবে না, মানে ডলারের সাথেই লেগে থাকবে। আচ্ছা, এরপরে দেখলাম হচ্ছে আমরা কেস সেন্সিটিভ কোনটা আর কোনটা কেস সেন্সিটিভ না, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের ভেরিয়েবলগুলি, ঠিক আছে? ইকোটা আমরা দেখলাম। আচ্ছা, ইকোর সাথে আরেকটা জিনিস আছে, প্রিন্ট। আমি আরো কয়েকটা ফাংশন এখানে দেখাই দেই। দেখেন, ইকো দিয়ে আমি এটা প্রিন্ট করলাম, এই যে আমার এখানে চলে আসছে, এই যে নাম এটা চলে আসছে। তো এটাকে আমরা প্রিন্টও করতে পারি। প্রিন্ট করলেও দেখেন সেম রেজাল্ট, ঠিক আছে? এটাকে আমরা প্রিন্ট আর করতে পারি, বাট প্রিন্ট আর করলে রেজাল্টটা একটু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, এটা সেম ডাটা, তো এই জন্যই হচ্ছে, সরি, সেম ডাটা বলতেছি, স্ট্রিং তো এই জন্য এরকম আসতেছে, বাট ডিফারেন্স আছে। আমি সবগুলো একটু লিখি, ইকো নেম, তারপর হচ্ছে প্রিন্ট নেম। তো এই তিনটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। এই দুইটার ভিতরে মেইনলি ডিফারেন্সটা হচ্ছে স্পিডের এবং আউট অফ ডেটের। আমরা যেমন জাভা স্ক্রিপ্টের ভিতরে ভার না লিখে লেট লিখছি, পিএইচপির ইকোটাও হচ্ছে লেটেস্ট, অর্থাৎ এই ইকোটা ফাস্ট, এবং এখন এটা ইউজ হয়, প্রিন্টটা এখন আর কেউ ইউজ করে না, ঠিক আছে? তো প্রিন্ট এটা আউট অফ সিলেবাস, আমাদের দরকার নেই। বাট প্রিন্ট আরটা দরকার হবে। কখন দরকার হবে? অ্যারের জন্য। আপনি ইকো কিন্তু অ্যারে প্রিন্ট করতে পারবে না। এটা কি অ্যারে ডাটা? থার্ড ব্র্যাকেট থাকলে কি অ্যারে? মনে আছে জাভাস্ক্রিপ্টে করছেন? বাট এই জিনিস কিন্তু এখন ইকো করতে পারবে না, ইকো হবে না এটা, ঠিক আছে? ওটা অ্যারে বলতেছে। আর এটা প্রিন্ট হচ্ছে কোথায়? প্রিন্ট হচ্ছে এই যে প্রিন্ট আরে, এটা কমেন্টেড করে দেয়, এই যে দেখেন প্রিন্ট আর এর ভিতরে এটা প্রিন্ট হচ্ছে। বাট ইকোর ভিতরে যদি দেই, দেখেন, তাহলে এটা লেখা আসবে অ্যারে, আর ও বলবে যে আমি অ্যারে প্রিন্ট করতে পারি না ভাই, আমাকে মাফ করে দাও। এই যে ও শুধু অ্যারে বলতেছে, ডাটা টাইপটা বলে দিচ্ছে। তো ইকো শুধুমাত্র স্ট্রিং, নাম্বার, এগুলিকে, মানে সিম্পল ডাটা যেটা, সেটা প্রিন্ট করতে পারবে। আর প্রিন্ট আর হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে অ্যারে, এইগুলিকে প্রিন্ট করতে পারে, ঠিক আছে? আরেকটা আউটপুট এবং ডাটা টাইপ দেখার ওয়ে হচ্ছে ভারডাম্প। এটা একটা পিএইচপির ফাংশন, ভারডাম্প। এটা দিয়ে আমরা ডাটা টাইপ দেখতে পারবো। যেমন দেখেন, ডাটা টাইপ এবং ভ্যালু, এই যে ভারডাম্প করলাম, নেম, সরি, এই যে দেখেন, এটা বলতেছে অ্যারে, এবং এর ভিতরে, অ্যারের ভিতরে
যে ডাটাটা আছে এটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, এবং তার লেন্থ হচ্ছে 4 আর অ্যারের লেন্থ হচ্ছে 1 ইন্ডেক্স 0। তো এটাকে একটু সুন্দর করে দেখার জন্য আমি এখানে একটা প্রি ট্যাগ নিতে পারি, ইকো যদি করে দেই একটা প্রি ট্যাগ, ক্লোজ করার দরকার নাই যেহেতু আমার লাস্টের কোড নেই। এই যে দেখেন সুন্দর করে এখন শো করতেছে আমার এখানে, যেটা একটা অ্যারে, অ্যারের ভিতরে ডাটা আছে একটা, 0 ইন্ডেক্সে আছে একটা স্ট্রিং যার লেন্থ হচ্ছে 4। তো এবার যদি বড় হাতের নেম এটাকে বারডাম করে তাহলে লেখা আসবে এটা স্ট্রিং। এই যে দেখেন স্ট্রিং, এটার ভিতরে 6টা ক্যারেক্টার আছে, মানে এর লেন্থ হচ্ছে 6। তো এবার এটাকে আমি করে দেই হচ্ছে 10, তাহলে এটা আসলো কি ইন্টিজার, ভ্যালু হচ্ছে 10। এবার বলি আমি 10.10, তাহলে আসতেছে এটা ফ্লোট, ঠিক আছে। এটাকে যদি আমি বলি ট্রু বুলিয়ান, দেখছেন সব পারেন আপনারা, যেটা হচ্ছে বুলিয়ান। আর এটাকে যদি বলি আমি নাল, নাল হচ্ছে নাল, ঠিক আছে। হ্যাঁ দেখাচ্ছি, এটা বলতেছে এটা std ক্লাস মানে স্ট্যান্ডার্ড ক্লাস, এর ভিতরে স্ট্রিং আছে। আচ্ছা বুলিয়ানটা আমি এখানে লিখলাম ফলস, এই যে এটা হচ্ছে বুলিয়ান, ভ্যালু আছে ভিতরে ফলস। আর যদি বুলিয়ানের শর্ট ফর্ম হচ্ছে বুল, ট্রু লিখলে এটার ভিতরে আসবে ট্রু, বুলিয়ান আর ভিতরে আসবে ট্রু। তো আমরা ভার্ডাম করে ডাটা টাইপটা দেখতে পারি, ঠিক আছে। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যেতে পারি যে এটার ভিতরে আসলে কি ডাটা আছে, ঠিক আছে। তো যখন আপনারা কনফিউজড হয়ে যাবেন যে কি ডাটা আছে ওটা দেখার জন্য আমরা ভার্ডাম ইউজ করব। তো দেখেন যে কয়টা ডাটা টাইপ দেখাইলাম, ডাটা টাইপ কিন্তু এই কয়টাই, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে যে কয়টা ডাটা টাইপ আছে কি কি দেখ, আচ্ছা জাভাস্ক্রিপ্টে কিন্তু এতগুলো ডাটা টাইপ নাই। জাভাস্ক্রিপ্টে যাহা 10 উহাই 10.1, মানে কি জাভাস্ক্রিপ্ট এই দুইটাকেই চেনে নাম্বার হিসেবে, মানে আছে এই 10ও হচ্ছে নাম্বার, এটাও হচ্ছে নাম্বার। বাট পিএইচপি কিন্তু এটাকে চিনে 10কে ইন্টিজার, ইন্টিজার মানে কি আইএনটি, ইন্টিজার পূর্ণ সংখ্যা যার দশমিক নাই বা ফ্র্যাকশন নাই। আচ্ছা আর এরপরে যদি আমি একটা দশমিক দিয়ে দেই এটা হচ্ছে ফ্লট, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট বলি আমরা, অর্থাৎ দশমিক সহ যে নাম্বারগুলি আছে সেগুলিকে বলা হচ্ছে ফ্লট। এইটা জাভাস্ক্রিপ্টে ছিল না, জাভাস্ক্রিপ্ট এই দুইটাকেই চিনে হচ্ছে নাম্বার হিসেবে। এক্স্যাক্টলি সহজ লাগতেছে না? মনে হইতেছে যে নতুন কিছু শিখতেছেন? সব তো পুরানো কথাই। এক্স্যাক্টলি এগুলো হচ্ছে সব পুরানো কথা, আমাদের এগুলো আমাদের সব জানা। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা একদম এই পর্যন্ত অ্যারে পর্যন্ত সব পুরানো কথাই শুনবেন, ঠিক আছে। সব পুরানো কথা শুনবেন, শুধুমাত্র সিনট্যাক্সগত পার্থক্য আর কিছু না, ঠিক আছে। যেমন এই যে এখানে আমরা একটা ডিরেক্ট সিনট্যাক্সগত পার্থক্য দেখলাম যে লেটের জায়গায় $, আর এই স্ক্রিপ্টের জায়গায় পিএইচপি, ঠিক আছে। আর কি আগাবো? তাহলে আমাদের ডাটা টাইপ হয়ে গেছে, 2 নাম্বার ক্লাস শেষ আমাদের, ঠিক আছে। এইখান থেকে আগায় যাব, প্রজেক্টের সময় যাবে, ঠিক আছে। প্রজেক্টের সময় না, ওই বুট স্ট্র্যাপে আমরা যে কাজটা করছিলাম একটু আগে আগে আগায় গিয়ে বুট স্ট্র্যাপের লাস্টের দিকে আমরা একটু ক্লাস বেশি করছিলাম, তো এখানেও সেটা করব। আচ্ছা তাহলে স্ট্রিংটা নিয়ে একটু কথা বলি। বলেন তো স্ট্রিং যেন কি? না না, কোটেশনের ভিতরে থাকবে স্ট্রিং, বাট স্ট্রিং জিনিসটা কি? হ্যাঁ
কালেকশন অফ ক্যারেক্টার, অ্যালফাবেট না। ওর ভিতরে স্ট্রিং এর ভিতরে কিন্তু নাম্বারও থাকতে পারে। ও আচ্ছা, একটা কনফিউজিং জিনিস আমি একটু সলভ করে যাই। দেখেন এটা কি, এটা কিন্তু স্ট্রিং, বাট মজার ব্যাপারটা দেখেন, এটার সাথে কি কোনো কিছু যোগ বিয়োগ করা যায়? স্ট্রিং এর সাথে কি যোগ বিয়োগ করা যায়? স্ট্রিং এর সাথে মানে কেমনে করা যায় স্ট্রিং এর সাথে যোগ বিয়োগ? পার্সেন্ট। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে যে ব্যাপারটা ছিল, যোগ হইতো না, যোগ বাদে বাকি সব হইতো। মনে হয়েছে কিনা আপনাদের জানি না, জাভাস্ক্রিপ্টে যোগ হয় না, এইরকম স্ট্রিং যদি থাকে যোগ হয় না। কেন হয় না? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে এই প্লাসটা দুইটা কাজ ইউজ হয়, একটা হচ্ছে যোগ করার জন্য, একটা হচ্ছে কনকেট করার জন্য। মনে পড়ছে আপনাদের? কনকেট করার জন্য। বাট পিএইচপিতে কিন্তু প্লাস দিয়ে কনকেট হয় না, পিএইচপিতে ডট দিয়ে কনকেট হয়। ঠিক আছে? যার জন্য পিএইচপি সবগুলি যোগ বিয়োগ ভাগ গুণ সবগুলি করতে পারবে। অর্থাৎ পিএইচপি দেখবে যে হ্যাঁ ঠিক আছে, এটা ডাটা টাইপ স্ট্রিং আছে, বাট আমি একটু ভিতরে ঢুকে দেখি তো এর ভিতরে নাম্বার পাই কিনা। যদি আমি নাম্বার পাই তাহলে আমি যোগ করে দিব, আর যদি নাম্বার না পাই সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। ঠিক আছে? তো আপনার প্যাকেটের ভিতরে মানে স্ট্রিং এর ভিতরে যদি কোনো নাম্বার থাকে, পিএইচপি সেখানে অ্যারিথমেটিক অপারেটর চালাইতে পারে। ঠিক আছে? আর জাভাস্ক্রিপ্টও পারে, শুধু যোগটা বাদে। আচ্ছা, তো এটাকে স্ট্রিং হিসাবে দেখলেও এটাই করতে মানে কি বলে, অ্যারিথমেটিক অপারেশনগুলি আমরা চালাতে পারবো। আচ্ছা, এবার আসি হচ্ছে স্ট্রিং এ। তো স্ট্রিং যেটা বললাম এটা হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। এর ভিতরে নাম্বার থাকতে পারে, অ্যালফাবেট থাকতে পারে, বিভিন্ন সিম্বল থাকতে পারে। ঠিক আছে? যেমন আমি যদি বলি মাই ইএমএআইএল ইমেল অ্যাড্রেস ইজ, মনে করেন বললাম 9@, এটা কি একটা স্পেশাল ক্যারেক্টার না? gmail.com। তারপরে বলি মাই এজ ইজ, মনে করেন 28, এখানে নাম্বারও আছে। ঠিক আছে? তো স্ট্রিং এর ভিতরে সবকিছুই থাকতে পারে, অর্থাৎ অ্যালফাবেট থাকতে পারে, নাম্বার থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে। হ্যাঁ, সিম্বলটাই হচ্ছে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি স্পেশাল ক্যারেক্টার। তো এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখেন এটা স্ট্রিং আসবে এবং এটার লেন্থটা বলে দিছে 47। ঠিক আছে? 47 ক্যারেক্টার আছে এর ভিতরে। আচ্ছা, এখন কথা হলো, দেখেন আমি চাইতেছি এই 28 এটা অন্য একটা ভেরিয়েবল থেকে নিব। এটা বললাম আমি এজ ইকুয়াল টু 28। ঠিক আছে? তো এখন এটাকে এর সাথে কেমনে অ্যাড করব? এক্স্যাক্টলি, আমি জাস্ট এখানে একটা ডট দিয়ে বলবো এজ, তাহলে চলে আসছে। তো ডট দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে, এই দেখেন সেম স্ট্রিং চলে আসছে। ডট দিয়ে আমরা কনকেট করতে পারতেছি, যেটা জাভাস্ক্রিপ্টে আমরা প্লাস দিয়ে করতাম। বুঝিনি আপনার কথা। আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা, বুঝতে পারছি। না, বড় প্যারাগ্রাফ হইলে ওরকম সিচুয়েশনে পড়বেন না বেশি একটা। আমি এখানে ইমেলটা বলে দেই। ঠিক আছে? এটা করতে হলে আপনাকে এখানে ডট দিয়ে কিভাবে করতে হবে। ঠিক আছে, আমি কন্ট করে দিলাম। এখানে দেখেন সেম রেজাল্টই আছে। আচ্ছা, এখন দেখেন এটা যদি না পারেন, এটার সলিউশন কি বলেন?
এরর দিয়ে বসে আছে। কেউ পারতেছেন না এটার সলিউশন? না না, এই যে দেখেন প্রবলেমটা বুঝছেন আপনি? প্রবলেম বুঝেন না মেবি। আমি ফাদার্স নেম, এই যে এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করছি, তো এটার সলিউশন কি? এটা কিভাবে আমি সলভ করব? ব্যাকট্রিক, ব্যাকট্রিক না, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ, একটা ব্যাকস, হ্যাঁ ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলে, ঠিক আছে? ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এই যে দেখেন এটা সুন্দর মতো কাজ করতেছে। এটা একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে এটা নিনজা টেকনিক, এই যে এটা, ঠিক আছে? এটাও করা যেতে পারে, ঠিক আছে? তাহলেও কাজ করবে, বাট দুইটাই আমাদের জানা থাকা উচিত। লাইন ব্রেক করতে চাইলে ও আচ্ছা, এটা রেড দেখায় কেন? ইনিশিয়ালাইজ উইথ ভ্যালু, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে। ও এই মোটামুটি স্ট্রিং, স্ট্রিংও জাভাস্ক্রিপ্টে যেগুলো দেখে আসছেন ওই প্লাসের জায়গায় ডট, এই এটুকুই চেঞ্জ। আর কি আছে স্ট্রিং? আচ্ছা, স্ট্রিং এ কিছু ফাংশন আছে, দাঁড়ান স্ট্রিং এর ফাংশনগুলি দেখি আমরা একটু। জাভাস্ক্রিপ্টে একটা স্ট্রিং এর লেন্থ কিভাবে বের করতেন? মনে করেন এই স্ট্রিংটার আমি লেন্থ বের করব, কিভাবে করব? ডট লেন্থ দিতেন এক্স্যাক্টলি, আপনাদের মনে আছে? আচ্ছা, তো এইখানে যেটা করতে হবে, এখানে আমরা str len এই ফাংশনটা ইউজ করব এবং এর প্যারামিটারের ভিতরে আমরা এই নেমটা বলে দিব, তাহলে হচ্ছে তার লেন্থটা আমি পাবো। এই যে দেখেন এখানে 19টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? স্পেস সহ আর কি। তো জাভা, সরি, পিএইচপি তে যখন আপনি কোনো স্ট্রিং এর লেন্থ বের করতে যাবেন তখন আপনাকে ইউজ করতে হবে str len, মানে স্ট্রিং লেন্থ, এই ফাংশনটা, ঠিক আছে? এর পরের ফাংশনটা আমরা দেখি। কোনটা? এইটা? হ্যাঁ, হুম, হ্যাঁ, আপনি কি এখানে বলতে চাচ্ছেন এখানে আমি এটা লিখে দেবো এরকম? হ্যাঁ, হ্যাঁ, এটা দিতে পারবেন, সমস্যা নেই, এটা দিতে পারবেন। হ্যাঁ, এই যে 2, জি, আচ্ছা। আর আপনি চাইলে এখানে স্ট্রিংটাও এভাবে দিয়ে দেন, এই যে, তাও সমস্যা নেই, এই যে দেখেন। হ্যাঁ, আমি তো ভেরিয়েবল দিয়ে ফার্স্টে দেখাইলাম, আপনি ভেরিয়েবল দেন বা এখানে স্ট্রিং দেন, নাম্বার দেন, কোনো সমস্যা নেই। তিনটা একসাথেই করতে চাইতেছেন? না, এটা যাবে না, দেখি ডট দিয়ে যাবে মেবি, হ্যাঁ কনকেট করে যাবে, এই যে, বাট কমা দিয়ে যাবে না, কনকেট করে করতে পারেন, সমস্যা নেই, তাহলে আমি ইউজ করতে পারি। তাহলে এইখানে সবগুলির লেন্থ আমি এখানে পাবো এখন, এই যে 35 টোটাল সবগুলির লেন্থ আর কি। আরো একটা নাম, এই এরকম
ইমেলের রেঞ্জ আমি বের করবো। এই এক নামে তো দুইটা ভেরিয়েবল আপনি নিতে পারবেন না। আমি এটা নেম 1 করে দিই। হুম, আমি না আপনার কথা বুঝতেছি না। আচ্ছা আপনি বলেন, আমি দেখি। এজ আছে, হ্যাঁ, হ্যাঁ নিলাম। আগের কোনটা রাখবো? না, আপনি এক নামে তো দুইটা ভেরিয়েবল নিতে পারবেন না। ওকে, নাম 2 নিলাম। ওকে, S2, ওকে। যোগ করবেন মানে এইটা আর এটা দেখবেন এরকম কিছু নাকি? কোনটা কোনটা দেখবেন নাম বলেন। হ্যাঁ, ওকে। দুইটা ডাটা তৈরি করবেন বলতে দুইটা দেখবেন আপনি? না, আমি বুঝি নাই। হুম, হুম। তো আপনি এখানে দিয়ে দেন, যেটা দেখতে চান সেটা দিয়ে দেবেন, আর যেটা দেখতে চান না সেটা তো আপনার ভিতরে দেওয়ার দরকার নেই। আ- আর আলাদা আলাদা দেখতে চাইতেছেন আপনি? আলাদা আলাদা দেখেন, সমস্যা কি হয়েছে? আলাদা আলাদা শো করবে। যদি এটা আলাদা আলাদা শো করতেছে, এটা 16টা আছে, এটা 14টা আছে। ইমেল 2 তে আছে 16টা, ইমেল 1 আছে 14টা। আপনি এটা যতগুলো ইচ্ছে ততগুলো দেখতে পারবেন, আলাদা করে দেখতে পারবেন, সবগুলো যোগ করে দেখতে পারবেন। ঠিক আছে, তো ঠিক আছে, যেহেতু আপনাদের হয়ে যাচ্ছে, আজকে আমি তাহলে না আগাই। নেক্সট দিন আমরা স্ট্রিং এর ফাংশনগুলোই দেখবো না। ও, জি। এটা তো ডিপেন্ড করতেছে আপনি কোথায় জয়েন করবেন, তারা এই ফেসিলিটিস দিবে কিনা সেটার উপরে ডিপেন্ড করতেছে।